সত্যি কি তোমার গলার দাগটি এই ছেলের দেওয়া? সে যা বলছে সব কি সত্যি? উত্তর দাও সিরাত। চুপ করে থেকো না। সিরাতের বাহু শক্ত করে ধরে উচ্চস্বরে বলে উঠে সাফওয়ান। তার রাগে সারা দেহ কাঁপছে। বাইরের একটা ছেলে এসে যাতা বলবে তবুও সিরাত চুপ থাকবে কেন? প্রমুখ মনে মনে ভীষণ মজা পাচ্ছে। সে উত্তর শোনার অপেক্ষায় আরাম করে বেঞ্চে বসে পায়ের উপর পা রেখে দোলাচ্ছে। আজ এক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিচ্ছেদ হওয়ার সাক্ষী থাকবে সে। দেখবে বয়ফ্রেন্ডের রিয়াকশন কি হয়। তার চুপসে যাওয়া মুখ দেখে তৃপ্তি পাবে সে। অপমানে লজ্জায় সিরাতের চোখ দিয়ে পানি পড়ল। বুকের ভেতরের ক্ষত তাজা হচ্ছে আস্তে আস্তে। এ কোন সত্যের সামনে পড়ল সে? সে চেয়েছিল ভালোভাবে সাফওয়ানকে বলতে। আর এই লম্পট ছেলে এসে পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করল। মাথা নিচু করে ফুপিয়ে উঠতেই সাফওয়ান চোয়াল শক্ত করে বলল, তার মানে কি বুঝে নেব? যা বলল সব সত্যি? উদ্ধৃতি চিহ্ন। কথা শেষ করেই ঝাটকা মেয়ে তারা চিহ্ন রে বাহু ছেড়ে দেয়। সারা মুখ রাগে লাল হয়ে আছে। এক হাত কোমরে দিয়ে শ্বাস ফেলল কয়েকবার। এরপর সিরাতের থুতনি ধরে নরম গলায় বলল, সিরাত কথা বলো। একবার মুখ ফুটে বলো এসব মিথ্যা। তোমার গায়ে ফুলের টুকাও পড়েনি। একটু থেমে অগ্নি দৃষ্টিতে তাকার প্রমুখের দিকে বলল, তারপর দেখো এই ছেলের কি হাল করি। তেতে উঠে প্রমুখ। উঠে সাফওয়ানের সামনে তেড়ে গিয়ে বলল, কি করবি? মিথ্যা হলে তো করবি, কিন্তু আফসোস তোর প্রেমিকা আমার রুমে মধু খেতে যায়। উদ্ধৃতি চিহ্ন। এবার চুপ করে থাকতে পারল না সাফওয়ান। প্রমুখের কলার চেপে খ্যাপে বলল, চুপ। সিরাতকে নিয়ে আর একটাও বাজে কথা সহ্য করব না। মাত্র বলা শুরু করলাম। ইসস, তোর কপাল পুরা। বিয়ের আগেই আমি সব দেখে ফেলেছি। উফ, এত তারা চিহ্নট। গরমে এসিও কাজ করছিল না। একটু থেমে বড় করে শ্বাস ফেলে বলল, সিরাতকে সামলানোর জন্য আমার মতো প্রমুখের দরকার। তুই একটা লাদা বাচ্চা। তুই বরং কবিরাজ বাড়ি 7 তলা থেকে চিকিৎসা নে। শরীরে এনার্জি ফিরে আনো। তারপর ভেবে দেখব সিরাত কাকে ডিজার্ভ করে। কথা শেষে সাফওয়ানের দিকে তাকিয়ে দেখল, কষ্টে চোখ মুখ লাল। সাফওয়ান প্রমুখকে পারছে না চিবিয়ে খেতে। সে চায় না পাবলিক প্লেসে কিছু হোক। আগে সত্যি জানতে হবে। প্রমুখ স্বাভাবিক কণ্ঠে বলল, টাকা আছে নাকি লাগবে? নিতে পারিস। আমার টাকার অভাব নেই। মন আমার ভারী নির্দয়। কোনোভাবেই চাই না বিয়ের রাতেই তোর বউ পালিয়ে যাক। দরকার হলে সব খরচ আমার। তবুও উন্নত চিকিৎসা করে এনার্জি বাড়া। নইলে বউ টিকবে না। সাফওয়ান তেড়ে গেল। কলার চেপে চোয়াল শক্ত করে বলল, এতক্ষণ ধরে যা খুশি বলছিস। চুপ ছিলাম, আর একটা শব্দ করলে মেরে ফেলব। আমার এনার্জি আছে নাকি নেই তোকে দেখাতে হবে? প্রমুখ চোখ মুখ কুঁচকে বলল, ছি, আমার কোনো ছেলেদের প্রতি ইন্টারেস্ট নেই। এই দূরে যা, আমাকে স্পর্শ করে অপবিত্র করিস না। এ দেহে মেয়ের ছোঁয়া লাগবে শুধু। তোর মতো বাজে ছেলে নই। তোর দেখছি চরিত্রেও সমস্যা। এর জন্যই তো সিরাত আমার কাছে গিয়েছিল। তুই দিতে পারিস না। বুঝেছি, হাত ধরতেও কাঁপিস। উদ্ধৃতি চিহ্ন। সিরাত অশ্রুসিক্ত চোখে থমকে তাকায় প্রমুখের দিকে। এখানে বাজেভাবে বিশ্রী কথাগুলো বলতে পারল? কাপা পা দুটো অবশ হয়ে চট করে সিরাত মাটিতে বসে পড়ে। সাফওয়ান খ্যাপে গেল। সে প্রমুখকে মাতারা চিহ্ন রতে যায়। প্রমুখ এতক্ষণ চুপ থাকলেও এবার নাক বরাবর ঘুষি মারল। দুজনের দস্তাদস্তিতে সিরাত উঠে দাঁড়ায়। দুজনকে টানলেও কাজ হল না। সাফওয়ান রীতিমতো প্রমুখকে আক্রমণ করতে যাচ্ছে। সিরাত অবশেষে দুজনের মাঝখানে গিয়ে বলল, স্টপ। এসব কি হচ্ছে? আমি কি খেলার পুতুল? দুজনে যা বলবে মেনে নিব। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবেন না। উদ্ধৃতি চিহ্ন। এরপর সাফওয়ানের দিকে তাকিয়ে হাতের পিঠে চোখ মুছে বলল, হ্যাঁ এই সব কিছু সত্যি। নিরুপমায় ছিলাম আমি। মায়ের অপারেশনের জন্য 1 টাকাও ছিল না আমার কাছে। তাই ওই রাতে। উদ্ধৃতি চিহ্ন। আর বলতে পারল না সিরাত দুহাতে মুখ চেপে ডুকরে কেঁদে ওঠে। বেঞ্চে ধপ করে বসল। সাফওয়ান চরম অবাক হয়ে তার দিকেই তাকিয়ে। প্রমুখ দাঁত কটমট করে তাকায় সাফওয়ানের দিকে। এবার বুঝো কেমন লাগে। তবে সিরাতের জন্য অল্প হলেও মন কাঁদল। তার মা নেই, উনি বেঁচে থাকলে সেও চাইত যেভাবে হোক চিকিৎসা করাতে। তাকিয়ে রইল নাক টেনে কাঁদতে যাওয়া মেয়ের দিকে। মাকে বুঝি সবাই খুব ভালোবাসে? সিরাত হেঁচকি তুলে অবর্ত কেঁদে যাচ্ছে। এ পর্যায়ে উঠে নিজেকে শান্ত করে সাফওয়ানকে বলল, আমাকে ক্ষমা করে দেবেন। আমি বলতে চেয়েছি আপনাকে।
কিন্তু এভাবে বলতে হবে ভাবতেই পারিনি। আমি একজনের সাথে ঘনিষ্ঠ হয়েছি, এরপরেও আমাকে বিয়ে করবেন? অন্তত আমার পক্ষে সম্ভব নয় আপনাকে ঠকানোর। আমি এভাবেই মাকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিব। এরপর দাঁতে দাঁত চেপে প্রমুখের সামনে দাঁড়িয়ে বলল, মেয়েদের সফট কর্নার নিয়ে কখনো বাজেভাবে বলবেন না। আমার পরিস্থিতি না জেনে কেন এভাবে বললেন? আপনি আমার কে? মেয়েদের সম্মান দিতেও এত দ্বিধা? এর জন্যই কখনো কেউ আপনাকে ভালোবাসবে না। সবাই ঘৃণা করেই যাবে। ভালোবাসা জয় করতে হলে তাদের কেউ ভালোবাসতে হয়। ভালোবাসা শব্দটা যেমন মিষ্টি, যেমন সুন্দর, ঠিক তেমনি কেউ কাউকে একবার ভালোবেসে ফেললে সেই বাঁধন থেকে সরে যেতে পারে না। অদ্ভুত এক মায়ার টানে তার কাছেই বারবার ফিরে আসে। এই প্রতিদিন মেয়েদের সাথে বেড শেয়ার করেন, এটা আপনার শরীরের তৃপ্তি হলেও মনের খোরাক মিটাতে পারেনি। মনের খোরাক মিটানোর জন্য শরীর লাগে না, একটু ছোঁয়া, একটু সঙ্গ হলেই হয়। আজ আমাকে যেভাবে অপমান করলেন, নেক্সট টাইম আশা করব অন্য কোনো মেয়েকে এভাবে বলবেন না। হয়তো কেউ কেউ আমার মতো অসহায় হয়েও যায়। এ পৃথিবীতে আপনার টাকা আছে, আপনি সুখী, কিন্তু মনে মাঝে শান্তি নামক শব্দ আদৌ আছে? আমার টাকা না থাকলেও মায়ের ভালোবাসায় আমি সুখী। শান্তিতে দুমুঠো ভাত খেয়ে দিব্যি আছি। সিরাত একদমে কথা বলে বড় শ্বাস নেয়। সাফওয়ান ব্যথিত হৃদয়ে চলে যাচ্ছে, তার মনের সুপ্ত ভালোবাসা আজ একটু একটু করে ভাঙছে। সিরাত এরকম কাজ করেছে, সে ভাবতেও পারছে না। রাগে ইচ্ছে করছে সব তছনছ করে দিতে। সে চলে গেল গাড়ি নিয়ে। সিরাত মলিন হাসল। বাহ, আজ প্রমুখ একটু হলেও উপকার করল। সে মানুষ চিনতে পেরেছে। অতীত জেনে কয়জনই বা থাকে। প্রমুখ চোয়াল শক্ত করে মাটির দিকে তাকিয়ে। এই মেয়ে ভালোবাসা শেখায়? কেউ কখনো ভালোই বাসেনি, সে বুঝবে কিভাবে ভালোবাসা কেমন হয়। মাকে খুব মনে পড়ছে তার। হাত মুষ্টিবদ্ধ করে করে বেঞ্চে বসে রইল। সিরাত বেঞ্চ থেকে পার্স হাতে নিয়ে ক্ষীণ হেসে বলল, থ্যাঙ্ক, একটু হলেও উপকার করেছেন। ভালো থাকবেন। কথা বলেই গটগট পায়ে হাঁটা দিল বাসার দিকে। প্রমুখ তাকিয়ে রইল নিমেষে। মেয়েটা হাসলে গজ দাঁত বের হয়। কি ছিল তার কথায়? আসলেই একাকিত্ব জীবনে শান্তি দেখা মিলেনি। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা কি মা? শিখিয়ে দিলে না? হৃদয় খোঁতগুলো এই মেয়েটা তার মাকে বলতে পারে। আমি কাকে বলি? শুধু বয়ে বেড়ায় সারা জীবন, রেয়াই নেই। ওই মেয়ে কি আমাকে সুখ, মায়া, ভালোবাসা শিখাবে? এমনই কপাল কুঁচকে যায় তার। বিড়বিড় করে, ভালোবাসা, সে আবার স্বার্থ ছাড়া হয় নাকি? এ পৃথিবীতে টাকাই সব। আন্ডারস্কোর। সিরাত বাসায় পৌঁছে রুমে গেল কোনো রকমে। দরজা বন্ধ করেই অঝরে কেঁদে উঠে। এতগুলা মানুষের সামনে খারাপ কথা বলতেও দ্বিধাবোধ করল না ওই ছেলে। বিছানায় মুখ গুজে হেঁচকি তুলে কাঁদল। মনের ব্যথাগুলো উপড়ে দিল সব বালিশে। তাইমা খানম একা বাসায় এতক্ষণ ভয়ে ভয়ে ছিল। মেয়ে আসার পর যাও মনে শান্তি পেল, এভাবে দরজা আটকে দেওয়ায় আরও কষ্ট বাড়ল তার। তবে কি সাফওয়ান কিছু বলেছে? সে ভেবেছিল সিরাতকে এখন কালকের কাহিনী খুলে বলবে। ফোনে রেকর্ড করা আছে, তাকে একবার খুঁজ পেলে রেহাই নেই। সে অস্থির হল মেয়ের চিন্তায়। দরজায় করাঘাত করে বলল, সিরাত, কি হয়েছে? দরজা খুল। উদ্ধৃতি চিহ্ন। সিরাত কোনো জবাব দিল না। তাইমা খানম উচ্চস্বরে ডেকেই চলল, সিরাত দরজা খুলবি না? তোর সাথে আমার কথা আছে। মা, একবার দরজা খুল। না সিরাত দরজা খুলল, আর না রাতে ভাত খেল। বিকেলের ঘটে যাওয়া কাহিনীতে সে চুপসে গেছে। একরকম মানুষ থাকে না, যারা অল্প অপমানেই ভেতরে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। ঠিক তেমনি সিরাত। মানুষের নেগেটিভ কথা তার হৃদয় বাজেভাবে আঘাত করে। সেই দৃশ্য চোখে ভাসে। জীবনে যত স্বপ্ন ছিল সব তছনছ হয়ে গেল হঠাৎ ঝড় এসে। তাইমা খানম শেষে হাল ছেড়ে দেয়। মেয়ের দরজার বাইরেই নির্ঘুমে রাত কাটিয়ে দিলেন তিনি। আন্ডারস্কোর। সিরাতের বলা কথাগুলো সারা রাত ভাবল প্রমুখ। বারান্দার সোফায় আইস করে বসে কফি খেতে খেতেই ভাবছে, আসলেই তো তাকে কেউ ভালোবাসে না। উদ্ধৃতি চিহ্ন। প্রতিদিনের মতো আজ একটি মেয়ের আসার কথা ছিল তার রুমে, কিন্তু মেয়েটির সমস্যার জন্য আসতে পারেনি। অন্য কোনো দিন হলে প্রমুখ উন্মাদের ন্যায় আচরণ করত, কিন্তু আজ সে চুপচাপ। রাত কাটল তার সিরাতকে ভেবে। নিশ্চুপে কল্পনা করল লাল বউ। তার মা বাবার এক কপি বিয়ের ছবি ছিল তার কাছে। সেই কথা মনে হতেই রুমে যায় হন্তদন্ত হয়ে। ওয়ার্ড্রপ থেকে বের করল সেই ছবি।
কিশোরী মায়ের রূপ ছিল চোখ ধাঁধানো, লাল শাড়িতে মাথায় ঘোমটা, মুখে কোনো মেকআপ নেই, হাত ভরা চুড়ি, নাকে নাক ফুল, কানে গলায় স্বর্ণের গহনায় রূপ দ্বিগুণ বেড়ে গেছে। বিয়ের দিন মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়, বাবা বুঝি এই রূপ দেখেই পাগল হয়েছিল। প্রমুখ হাসল, চুম্বন করল সেই ছবিতে। এরপর সোফায় বসতেই মনে পড়ল একটা কথা। বিড়বিড় করে বলল, সিরাতকে এই সাজে আরও দ্বিগুণ মোহনীয় লাগবে। মুখটা থাকবে কান্না মিশ্রিত, কাজল কালো চোখে পানি, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, হাত ভর্তি চুড়ি, এ যেন পাক্কা ঘরোয়ালি। তার অদ্ভুত ভাবনাতে সে নিজেই বিস্ময় হয়। প্রমুখ ভাবছে মায়ের মতো সাজে সিরাতকে কেমন লাগবে। মেয়েটাকে এই সাজের সামনাসামনি দেখতে ভীষণ ইচ্ছে হল। অবাধ্য অনুভূতিগুলো রাতের আধারে ঘিরে ধরল তাকে। সে ভড়কে যায়। এসব কি ভাবছে সে? রাতারাতি মেয়েটা জাদু করল না তো? বারবার এপাশ ওপাশ মাথা ঝাঁকিয়ে নিজেকে ধাতস্থ করল। রুমের চারপাশে হাঁটাহাঁটি করে এক ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে নিল এক রাতেই। তাছাড়া সে ঘুমাতে পারছে না, ঘুম চোখে ধরা দিচ্ছেই না। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে সোফায় গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। সকাল তখন 12টা। শেষ রাতের দিকে ঘুমানোর ফলে উঠতে বেশ দেরি হয়েছে প্রমুখের। সে উঠে ফ্রেশ হয়েই কবিরকে জরুরি তলবে বাসায় ডাকে। জুলেখাকে নাস্তা আনতে বলল, রায়হানকে কল করে বলল, বিয়ে করতে কি কি লাগে রায়হান? উদ্ধৃতি চিহ্ন। হঠাৎ আকস্মিক কথায় খানিক ভড়কালো সে। থতমত খেয়ে বলল, জি স্যার। কপাল কুঁচকে দিল এক ধমক। জি স্যার? জি স্যার মানে কি? তোর কাছে রাখো জি স্যার। তুই আমাকে 30 মিনিটের ভেতরে সব ব্যবস্থা করে বাসায় পাঠিয়ে দিবি। উদ্ধৃতি চিহ্ন। রায়হান আবারও বলল, জি স্যার। প্রমুখ রেগে যায়, কয়েকটা গালি দিয়ে বলল, একটা ছবি পাঠাবো, সেই অনুযায়ী সব কিনে আনবি। কালার ডিজাইন সব একই হওয়া চাই, নয়তো তোর চাকরি আউট। রায়হান আবারও জি স্যার বলতেই দাঁত কটমট করে কল কেটে দেয়। আহাম্মক। জুলেখা নাস্তা নিয়ে আসতেই প্রমুখ একটা ব্রেড হাতে নিল। এরপর বেশ গম্ভীর স্বরে বলল, এখন সোজা গোসল করে একটা দামি শাড়ি পরে আয়। জুলেখা ভ্যাবাচ্যাকা খায় এমন কথায় কিছুই না বুঝতে পেরে বলল, শাড়ি পরব কেন? প্রমুখ খাওয়া থামিয়ে বলল, আমি বলেছি তাই, খুব দেখতে ইচ্ছে করছে। প্রমুখের স্পষ্ট কথায় লজ্জায় লাল হল জুলেখা। এসব কি বলে ভাইজান? লজ্জায় লাল গাল দুটো লুকাতে সে সত্যি সত্যি তার জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। কবিরের আসতে আসতে দুপুর হল। তাকে প্রমুখ আরও কাজ দিয়েছিল, তার নিজস্ব গাড়িটা ফুলে ফুলে সাজাতে, একদম বরযাত্রীর গাড়ির মতো। প্রমুখের কথা মস্তিষ্কে না গেলেও উচ্চস্বরে কয়েকটা ধমক খেয়ে সব কাজ কমপ্লিট করতে হয়েছে। প্রমুখের রুমে এসে দাঁড়াতেই তার চক্ষু চারাগাছ। খয়ারি শেরওয়ানিতে সাদা ফর্সা গায়ে স্নিগ্ধ লাগছে। মাত্রই গোসল করেছে সে, এর ফলে চুল থেকে পানি পড়ছে তার। হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকাচ্ছে সে। কাটা ভ্রু, দাড়িতে আজ যেন সব লাবণ্য ফুটে উঠেছে। এই কবিরের জীবনে আজ প্রথম এভাবে দেখল সে। মনে মনে মাশাল্লাহ পড়ে বলল, কুঞ্জর থেকে স্যারকে রক্ষা করো আল্লাহ। এভাবে বাইরে গেলে সব মেয়েরা আজ চোখ দিয়েই গিলে খাবে। অতঃপর কথা বলেই মুহূর্তেই কপাল ভীষণ রকম কুঁচকে যায়। বিস্ময় সারা মুখ থমথমে আকার ধারণ করে। চোখ বড় বড় করে রুমে এসে প্রমুখের পেছনে দাঁড়াল। অস্থির চিত্তে বলল, স্যার আপনি শেরওয়ানি পরছেন কেন? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ জবাব দিল না। বতারা চিহ্ন লোদ। বিয়েতে মানুষ কি পরে? অবশ্যই শেরওয়ানি। জীবনে একটা মাত্রই বিয়ে, তাও আবার এত বছর তীব্র নিন্দা জানানোর পর। আজ একটু মন চাইছে অমনি সায় দিয়েছে সে। কখন আবার তার ভেতরের মন তার সাথেই বিরোধিতা করবে, বলবে বিয়ে করিস না, এসব পাতারা চিহ্ন বলের কারবার। তুই সুস্থ মানুষ, তখন দেখা যাবে। লাল বউ দেখার স্বপ্ন চিরকাল স্বপ্নই রয়ে যাবে। উহু, এখন মন যা চায় তাই করবে প্রমুখ। সে চুল শুকিয়ে আছড়ে নিল। ততক্ষণে জুলেখাও যথেষ্ট সেজে এসেছে। লজ্জায় মরি মরি হয়ে প্রমুখের রুমে উকি দিল। তখনই চোয়াল ঝুলে ধপ করে মেঝেতে পড়ল। এ কি দেখছে সে? প্রমুখ বর বেশে কেন? মনে জাগল, তবে কি প্রমুখ তাকে বিয়ে করবে? লজ্জায় আস্ত হয়ে নিচু করে দাঁড়িয়ে রইল সে। ইস, কি হচ্ছে এসব? প্রমুখ হাতে ঘড়ি পরে নজর দিল কবির আর জুলেখার দিকে। কবিরকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আর জুলেখাকে লজ্জা পেতে দেখে বলল, আশ্চর্য, বিয়ে করব আমি। তোদের কি হলো? মনে হচ্ছে লজ্জায় নীল সাগর হয়ে যাচ্ছিস। আজ আমার বাসর নাকি তোদের?
জুলেখার কান গরম হয়ে যায়। বাঁশর শব্দ কানে যেতেই গরম ধোঁয়া বের হল। সে টিকতে না পেরে দৌড়ে পালিয়ে যায়। কবির থমে তারা চিহ্নরে দাঁড়িয়ে আছে। ঠোঁট দুটি আলাদা। প্রমুখ বিরক্ত হল এসব দেখে। তাকে কি ভালো দেখাচ্ছে না? কিছু বলছে না কেন? কবিরের সামনে দাঁড়িয়ে কটমট করে বলল, আমাকে কি সুন্দর দেখাচ্ছে না? বড় বড় করে তাকিয়ে আছিস কেন? কুঞ্জর দিচ্ছিস? কবিরের হুঁশ ফিরে থতমত খেয়ে বলল, জি স্যার, খুব সুন্দর লাগছে। কিন্তু কার বিয়ে স্যার? আমি বাদে এই রুমে কেউ আছে? গমগমে আওয়াজে কবির দমে যায়। চুপসে যাওয়া গলায় বলল, কিন্তু কাকে করবেন স্যার? মুখে মুখে তর্ক করিস না আহাম্মক। আর একটা শব্দ করলে ঘুষি মে তারা চিহ্নরে নাক ফাটিয়ে দেব। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ কথা শেষে হাতঘড়ি দেখে বলল, কাজীকে ফোন দে, আসতে না চাইলে তুলে আনবি। 2টার মধ্যে আমার চোখের সামনে দেখতে চাই। দমে যায় কবির। মাথা ঝাঁকায় উপর নিচ, কিন্তু মনে খুঁতখুঁতি থেকেই যায়। কয়েক মিনিট দাঁড়িয়ে শেষে মুখ খুলেই কাচুমাচু করে বলল, বউ, আপনার বউ কোথায় স্যার? প্রমুখ কটমট করে তাকায়। কবিরের একটার পর একটা প্রশ্নে ইচ্ছে করছে এখানেই তাকে মেতারা চিহ্ন রে ফেলতে। কিন্তু না, আজ সে কিছুই করবে না। আজ পবিত্র দিন, শুভ কাজে যাচ্ছে। তাই নিজেকে নিয়ন্ত্রণ করে, কথায় ক্রোধ মিশিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কবুল বলার পরেই দেখতে পারবি। পারলে তোর কোলে বসিয়ে রাখব। তখন আত্মা মিটিয়ে দেখিস। এবার চল। উদ্ধৃতি চিহ্ন। আপনার বউ আমি কোলে নেব কেন স্যার? প্রমুখ চোখ বন্ধ করে নিজেকে সংযত করল। রুম থেকে বেরিয়ে বলল, তাহলে মাথায় নিবি? কবির শুকনো ঢোক গিলল। সে প্রমুখের কথার জবাব না দিয়ে তার পিছু যায়। প্রমুখ চট করে কবিরকে আপাদমস্তক নজর বুলিয়ে বলল, আমার রুমে কালো লাগেজ দেখতে পেলি না? উইটা নিতে বলেছি কখন? নাকি আমার ভরসায় বসে আছিস? উদ্ধৃতি চিহ্ন। কবির কাচুমাচু করে দাঁত কেলিয়ে হেসেই রুম থেকে লাগেজ হাতে নিয়ে আসল। প্রমুখ চশমা পড়ল চোখে, লম্বা শ্বাস ফেলে বলল, তোর বউ কিভাবে সংসার করছে? আমার সন্দেহ হচ্ছে অনেক। আদৌ কি সুখী রাখতে পারছিস বউকে? কোনো কিছু বুঝিস না, অথচ ধেই করে বিয়ে সেরে ফেলেছিস। এতই তারা? উদ্ধৃতি চিহ্ন। কবির কিছুটা অপ্রস্তুত হয়। কাকে না কাকে বিয়ে করবে বলছে, এখন আবার তার বউকে মাঝখানে টানছে। মনে মনে ক্ষেপে গেলেও প্রকাশ করল না। চুপ করে দাঁড়িয়ে রইল সে। প্রমুখ হঠাৎ রান্নাঘরে উকি দিয়ে বলল, চিনির ডিব্বাটা নিয়ে আয় দেখি। কেন স্যার? আবার মুখে মুখে তর্ক। উদ্ধৃতি চিহ্ন। কবির দমে গিয়ে জিহ্বায় কামড় দেয়। পা বাড়িয়ে রান্নাঘর থেকে চিনির ডিব্বা এনে প্রমুখের হাতে দিল। অমনেই তেতে উঠে ঝাঝালো স্বরে বলল প্রমুখ, তারা চিহ্ন হাম্মক। কাল থেকে তোর চাকরি আউট। চিনি আমার মাথায় ঢেলে দে। বেয়াদব। উদ্ধৃতি চিহ্ন। কবির ঢোক গিলে বোকা বোকা গলায় বলল, মাথায় দিব কেন স্যার? তাহলে যে আঠালো হয়ে যাবে। প্রমুখ চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করল। নিজেকে শান্ত করে বলল, বাসায় আপাতত মিষ্টি নেই, 1 চামচ চিনি খাইয়ে দে। শুভ কাজে মিষ্টিমুখ করে যেতে হয়। উদ্ধৃতি চিহ্ন। কবির হতবিহ্বল হয়ে ফ্যালফ্যাল নয়নে তাকায় প্রমুখের দিকে। এত মারাত্মক চিন্তা নিয়ে ঘুমায় কিভাবে এই লোক? কবিরের হা করে তাকানো দেখে প্রমুখ শক্ত গলায় বলল, আর 1 মিনিট সময় নষ্ট করলে সব চিনি তোর মুখে পুরে দেব। কবির খুক খুক করে কাশল। তাড়াহুড়ো করে ডিব্বা থেকে চিনে বের করল সে। প্রমুখের দিকে বাড়াতেই মিষ্টি হেসে খেয়ে চোখ বন্ধ করে বলল, আহা, এ যেন অমৃত। একবার মুখে দিলে হারিয়ে যাই কল্পনার জগতে। কবির মুখ বাঁকা করে ডিব্বা রেখে আসল। প্রমুখের মন এখন পুরোপুরি চাঙ্গা। আহা, বিয়ে বিয়ে ফিল পাচ্ছে সে। জুলেখাকে ডাকল সুর টেনে। জুলেখা, জুলেখা রে, তোর ভাইয়ের বিয়ে খেতে যাবি না? নতুন ভাবি দেখবি না? উদ্ধৃতি চিহ্ন। জুলেখা এতক্ষণ লজ্জায় আর্ষ্ট হয়ে বিছানায় শুয়ে দুহাত ভাঁজ করে উপুর হয়েছিল। প্রমুখের চেহারা চোখে ভাসছে তার। কিভাবে বাসর ঘরের কথা বলল। ইস, জুলেখার আত্মা কাঁপুনি দিচ্ছে। বরবেশে প্রমুখকে কত সুন্দর লাগছে, সে কথা কি প্রমুখ জানে? শুয়ে এইসব ভাবনার মাঝেই প্রমুখের গলা কানে আসে তার। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলল। এরপর উঠে সেখান থেকেই বলল, এভাবে নাম ধরে ডাইকেন না ভাইজান। কেমন কেমন লাগে, আমি আপনের সামনে যাইতে পারমু না। কাপা কণ্ঠে বহু কষ্টে বলল জুলেখা। তার কথা প্রমুখের কানে পৌঁছালে তো? শেষে প্রমুখ তাকে না আসতে দেখে শক্ত গলায় বলল, আসবি নাকি আছাড় মেয়ে তারা চিহ্ন রে ব্যাং বানিয়ে দেব?
তুই চাইছিস না ভাইজান বিয়ে করুক? এতদিন তারা চিহ্ন ধকলা দিয়ে কা লসা প পুষলাম। জুলেখা আবারও লজ্জায় হিম হয়ে যায়। কিভাবে বোঝাবে তার লজ্জা করছে? এবার না গেলেও দেখা যাবে সত্যি সত্যি আছার মেয়ে তারা চিহ্ন রে ব্যাং বানাবে। জুলেখা মাথায় লম্বা ঘোমটা দিল। তার হাত পা কাঁপছে। খুব কষ্টে প্রমুখের সামনে দাঁড়ায়। তাকে এভাবে লজ্জায় পেতে দেখে ভরকালো প্রমুখ এত বড় ঘোমটা দিয়েছে কেন? মনে হচ্ছে সিরাতের নয় বরং জুলেখার বিয়ে। তার পা এমন কাঁপছে কেন? প্রমুখ থনথমে গলায় বলল, আজ তোর বিয়ে নাকি আমার? যাহহ, কি যে বলেন ভাইজান, লজ্জা করে আমার। জুলেখা মিহি কণ্ঠে বলল কথাটি। প্রমুখ চোখ বড় বড় করে বলল, লজ্জা? তোর লজ্জা? ও মা, কেন? আজ আমার বিয়ে, আমার বাসর আর লজ্জা করছে তোর? জুলেখা অবস্থা ছেড়ে দে মাকে দে বাঁচি। এভাবে বাসর বাসর করছে কেন ভাইজান? আর মেয়ে পেল না, তাকেই কেন বিয়ে করতে হবে? আবার বলছে লজ্জা পাচ্ছে কেন? কান দুটি মুহূর্তেই গরম হয়ে গেল। চোখ বন্ধ করতেই শুনতে পেল প্রমুখের আদেশ, বরযাত্রী যাওয়ার ইচ্ছে হলে জলদি আয়, নয়তো বাসরঘর সাজা। আমি বউ নিয়ে আসছি। তোর ভাবি আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। উদ্ধৃতি চিহ্ন। জুলেখা মন দিয়ে শুনল প্রমুখের কথা। তৎক্ষণাৎ চোখ বড় বড় হয়ে যায় তার। ভাইজান কি বলল? বউ নিয়ে আসছে, ভাবি অপেক্ষা করছে, এসবের মানে কি? তবে এতক্ষণ সে কি ভুল ভাবল? মুহূর্তেই ভেতরে ভেতরে আবারও লজ্জায় মতারা চিহ্ন রেই গেল। ছি, ভাইজান কি বুঝে ফেলেনি? হায় আল্লাহ, ঠিক হয়েছে, তাকে কেন আগে আগে বেশি বুঝতে হবে? প্রমুখ কি মুখ ফুটে বলেছে, জুলেখা আমার সোনা, তুমিই হবে আমার বউ, এই ছেলেকে বিয়ে করে ধন্য হও। না, এসবের কিছুই বলেনি, শুধু বলেছে আজ বিয়ে করবে। মস্তিষ্কে সব কথা ঢুকতেই তাদের পেছনে পেছনে দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে। ছি, নিজে নিজেই কত কি ভেবে নিয়েছিল। লজ্জায় মাথা উঠানোর জো নেই। সে তার লম্বা ঘোমটা একটানে খুলে ফেলে প্রমুখের দিকে তাকায়। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইজান, আমরা বউ আনতে যাইতাছি। প্রমুখের মন আজ বড্ড ফুরফুরে। সে মিষ্টি হেসে মাথা ঝাঁকায়। জুলেখা বুক ধরফর করা সেই স্থানে হাত রাখল। আল্লাহ, কেমনে ধুকপুক করছে। সে বড় করে নিঃশ্বাস নিল। যাক, বাঁচা গেল। অন্তত বাসর জিনিসটা তার সাথে হচ্ছে না। এক রুমে প্রমুখ নামক মারাত্মক হার্টব্রেক করা মানুষটির সাথে থাকতে হচ্ছে না। যে বউ হচ্ছে সে বুঝি খুব সাহসী, নয়তো একরোখা, হিংস্র, রাগী মানুষটির সাথে সারাজীবন কিভাবে কাটানোর সিদ্ধান্ত নেয়? যদিও তাকে খুব আদর করে, ভেতরে তার একটা সুন্দর মন আছে। সে মনে মনে ভাবির জন্য দোয়া করল। কবির গাড়ি চালাচ্ছে, তখনই প্রমুখ গমগমে গলায় বলল, আচ্ছা কবির, বউকে আদর করার কয়েকটা ট্রিপস দে। কি করলে বউ ভালোবাসবে আমায়? তুই বিবাহিত পুরুষ, নিশ্চয়ই অভিজ্ঞতা আছে তোর। কবির থতমত খায় তার কথায়। এতদিন মেয়ে নিয়ে শুয়ে আজ তাকে বলছে ট্রিপস দিতে। পারলে সে আরও তার কাছে বুদ্ধি নিতে আসে। নিজেকে স্বাভাবিক রেখে বলল, স্যার, বউ নামক প্রাণীরা ভীষণ মারাত্মক। আপনারে মুরগির মাংসের বদলে কুমিরের মাংস খাওয়াইলেও বুঝবেন না। তারা চিহ্ন ইনি, জামাইয়ের মাথা চিবিয়ে খাওয়ার জন্যই তাদের জন্ম হয়েছে। প্রমুখ হাত দিয়ে কবিরের ঘাড়ে চাপ্পড় মেয়ে তারা চিহ্ন রে বলল, সাব্বাস ব্যাটা, এই না হলে প্রমুখের চামতারা চিহ্ন চামচা। কবির থমকে যায়। তাকে কি অপমান করল? মুখটা কাদো কাদো করে বলল, স্যার, এইভাবে অপমান করতে পারেন না। আমি রাগ করলাম। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ উচ্চস্বরে হাসল। ফোনে টাইম দেখে গম্ভীর স্বরে বলল, আজ রাতে বউ তোর কাছে আসবে না। কথা মিলিয়ে রাখিস। তোকে করলা ভাজি খাওয়াবে, অন্য রুমে ঘুমাবে। পারলে বাপের বাড়িও চলে যেতে পারে। কেন স্যার, এমন ভয়ঙ্কর কথা মুখে আনবেন না। প্রমুখ ফোনে কবিরের আগের বলা কথাগুলো সব রেকর্ড করেছে। সে প্লে করে শোনাল কবিরকে। কবির ভরগে গেল। শুকনো ঢোক গিলে মনে মনে বলল, সাতারা চিহ্ন লাখ হাটাস। বিয়ে করে দেখ, সুখ কোন কোন জঙ্গলে পালায়। বউ তোর থেকেই এক ধাপ উপরে থাকব। মিলিয়ে নিস। উদ্ধৃতি চিহ্ন আন্ডারস্কোর। সাফওয়ান শুয়ে আছে বিছানায়। সারা রাত না ঘুমানোর ফলে চোখ দুটি লাল। শুধুমাত্র টাকার জন্য সিরাত এত জঘন্য কাজ করবে ভাবতেও পারেনি সে। তাকে একবার বললেই যত টাকা লাগে সব ম্যানেজ করত সাফওয়ান। তার এতদিনের যত্নে গড়া ভালোবাসা সব ভোগ করল ওই প্রমুখ। মানতেই পারছে না কোনেভাবে।
কালকের একটা কথা কানে বাজতেই চোয়াল শক্ত হয়ে যাচ্ছে তার। সবকিছুতেই নজর দিচ্ছে ওই প্রমুখ। শেষে সিরাতকেও ছাড়ল না। কার জন্য এত বছর অপেক্ষা করল? প্রমুখের কথাগুলো কানে বাজতেই চিৎকার করে উঠল সে। না, এত সহজে ছেড়ে দিব না। একবার যখন আমাদের মাঝখানে এসেছিস, নামে তারা চিহ্ন রে শান্তি নেই। দরকার হলে গাড়ি চাপা নিয়ে তারা চিহ্ন রে ফেলব। তার চিৎকারে সাফওয়ানের বাবা মা দৌড়ে রুমে আসল। ছেলেকে অপরিপাটি, চুলগুলো এলোমেলো ভাবে দেখে রাহেলা বেগম ছুটে আসল। ছেলের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে বাবা, আমাকে বল। উদ্ধৃতি চিহ্ন। মা, ওই প্রমুখ আমার ভালোবাসার মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছে। রাগে সারা দেহ কাঁপছে তার। দাঁতে দাঁত চেপে সাফওয়ান বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি চাও না তোমার ছেলে সুখে থাকুক? ওই প্রমুখ আমার গায়ে কাটার মতো বিধে আছে। সিরাতকে আমার থেকে আলাদা করতে চাইছে। উদ্ধৃতি চিহ্ন। ভদ্রলোক প্রমুখের নাম শুনে চমকে তাকায়। উত্তেজিত হয়ে বলল, প্রমুখ? আর সিরাতকে? ওই মেয়ে, যার কথা প্রতিদিন আমাদের বলো? হ্যাঁ, ওই সিরাত। তাকেও আমার থেকে কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে বাবা। আমি সহ্য করতে পারছি না। একদমে কথা বলে বিছানার চাদর খামচে ধরে রাগ নিয়ন্ত্রণ করল সাফওয়ান। ভদ্রলোক চিন্তায় পড়ে যায়। হাতে সিগারেট ফেলে দিয়ে বলল, সাবধান করেছিলাম তাকে। তুমি রেস্ট নাও মাইসান, আমি দেখছি। রাহেলা স্বামীর দিকে তাকিয়ে বলল, অনেক হয়েছে। আর কত টাকার জন্য নিচে নামবে? রাহেলার কথা শেষ হতেই শক্ত হাতের চড় পড়ল তার গালে। সাফওয়ান তার বাবার হাত ধরে বলল, রিল্যাক্স বাবা, রেগে যেও না। মায়েদের মন একটু নরম হয়। উদ্ধৃতি চিহ্ন। অবর্ত রাগে ফুঁসে বাসা থেকে বের হল। বোনের সাথে কথা বলা জরুরি। এভাবে চললে বাঁচার উপায় থাকবে না। সব প্ল্যান নষ্ট হয়ে যাবে নিমেষে। আন্ডারস্কোর। সিরাতদের ফ্ল্যাটের সামনে এসে নিজেকে পরিপাটি করে নিল প্রমুখ। কবির আর জুলেখা আর পেছনেই দাঁড়ানো। কবির এ বাসায় নামানোর পর থেকেই মুখে হাজারো বিস্ময় নিয়ে বসে আছে। এখানে তো সেই মেয়ে থাকে, যার ইনফরমেশন কালেক্ট করতে বলেছিল তাকে। তবে কি সেই মেয়েই? মুহূর্তেই চোখ বড় বড় করে দাঁড়িয়ে রইল। প্রমুখ সময় নিয়ে ভাবল কিছু। গলা খাকড়ি দিয়ে তার মুখটা লাজুক ভঙ্গি করে জুলেখাকে বলল, তোর ভাবি পছন্দ করবে আমায়? সব ঠিকঠাক আছে? উদ্ধৃতি চিহ্ন। জুলেখা মুচকি মুচকি হেসে বলল, জি ভাইজান, মারাত্মক লাগতাছে। তবে বলছিস তোর ভাবি আমাকে দেখার সাথে সাথে টাল খেয়ে পড়ে যাবে? হ্যাঁ ঠিক ঠিক। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ ইমপ্রেস হল জুলেখার কথায়। ঠোঁট টিপে হেসে বলল, লজ্জা করছে কবির, পকেট থেকে রুমালটা দে। কবির ভড়কে যায়। লজ্জা? তার আবার এই লোকের? তার ভাবনার মাঝেই প্রমুখ চোখ গরম করে বলল, আহা তারা চিহ্ন মুখ। বললাম না লজ্জা করছে, এই প্রথম বিয়ে করতে আসলাম। কাজী তারা চিহ্ন লা কোথায়? আমি দেরি করতে পারবো না। একদমে কবুল বলবো, তুই কাজীকে বলে দিস। কবির কাচুমাচু করে বলল, কাজী বাসার নিচেই। লজ্জার কিছু নেই স্যার। ফতাফত কবুল বললেই বিয়ে শেষ। প্রমুখ হঠাৎ মুখ চুপসে কবিরের দিকে তাকিয়ে বলল, স্টুপিড, শুভ কাজে এসেছিস। মিষ্টি কোথায়? যা বলছি 20 কেজি মিষ্টি কিনে আনো। শাশুড়ির 10টা না 5টা না, একটা মাত্র মেয়ের জামাই। কবির মুখ লুকানো দৃষ্টিতে জবাব দেয়, কাজীকে আনার সময় কিনে আনবো স্যার। এবার বেল বাজান। প্রমুখ লজ্জা ভারী হয়ে কলিং বেল চাপল। ব্যাপারটা এমন, সে খুব লাজুক। কবিরের হাত থেকে রুমাল নিয়ে মুখ ডাকে। তৎক্ষণাৎ তাইমা খানম দরজা খুলল। এভাবে বরবেশে একটি ছেলেকে দেখে সে ভরগে যায়। চমকে তাকায় তাদের দিকে। তার বাসার সামনে এরা কি করছে? ভুলে অন্য অ্যাড্রেসে চলে আসেনি তো? তাইমা খানম কিছু বলার আগেই প্রমুখ লম্বা করে সুর টেনে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, আমার বউ কি বাসাতেই আছে? প্রমুখ আন্দাজে কথাটি বলে, কারণ এ বাসায় মা মেয়ে থাকে। সিরাতকে সে চিনে, তাই সামনের মহিলাটি সিরাতের মা হবে। তাছাড়া মহিলাটি বেশ ইয়াং। সে মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে তাকিয়ে রইল। যে করেই হোক, আগে মেয়ের মাকে পটানো শ্রেয়। তাইমা খানম থমকে যায়। থতমত খেয়ে সালামের উত্তর নিয়ে বলল, বাবা, ভুল ঠিকানায় এসেছ। তোমরা কে বাবা? প্রমুখ কপাল কুঁচকে তাকায়। ঠোঁট ফুলিয়ে বলল, নিজের মেয়ের জামাইকে চিনতে পারছেন না? এ কেমন শাশুড়ি আপনি? একমাত্র মেয়ের জামাই, কই আদর যত্ন করবেন? তা না, চিনতেই পারছেন না? বাসার বাইরে দাঁড় করিয়ে রেখেছেন। তাইমা খানম জোরপূর্বক হেসে বলল,
আসলে আমার মেয়ের বিয়েই হয়নি। তোমাদের কোথাও ভুল হচ্ছে বাবা। প্রমুখ চেতে উঠল, কপাল চাপড়ে বলল, না না না, এই শাশুড়ি মানব না। সিরাত, সিরাত কোথায়? তাকে ডাকুন, আমার বউকে ডাকুন, বলুন তার স্বামী তাকে নিতে এসেছে। মেয়ের নাম শুনে তাইমা খানম হতবিহ্বল হয়ে যায়। তার মেয়ে বিয়ে করেছে? কই, তাকে তো কখনো বলেনি। তবে কি এর জন্যই বিয়ের কথা বললেই নাকচ করত? তার চোখে পানি চলে আসলো। একমাত্র মেয়ে কিভাবে না জানিয়ে বিয়ে করল? এত মিশুক, ভদ্র ছেলে জামাই হিসেবে পেয়ে সে কি রাগ করত? বরং উল্টো খুশি হতো। কি মিষ্টি এই ছেলে, একদম রাজকুমারের মতো। তবে এটাই কি সেই ছেলে? কি যেন নাম? হ্যাঁ, সাফওয়ান। সিরাতকে বিয়ে কর, বিয়ে কর বলে সে কম মাথা খায়নি। অথচ মেয়ে তাকে না জানিয়েই বিয়ে সেরে ফেলল। সে মনে মনে বেশ খুশি হল। তবুও মেয়ের লুকিয়ে যাওয়া কথাটি মনে হতেই কষ্টে বুকটা মুচড় দিল। তাইনা খানমকে কাঁদতে দেখে প্রমুখ গলা খাকরি দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সিরাত কোথায়? উদ্ধৃতি চিহ্ন। তাইমার হুঁশ ফিরল, চোখের পানি মুছে বলল, বাবা, তোমার নাম কি সাফওয়ান? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের এতক্ষণের চাঙ্গা মেজাজ মুহূর্তেই উবে গেল মুখ থেকে। সে কি ভুল শুনল? ওই অসভ্য ছেলের কথা শাশুড়িও জানে? এতই পীড়িত ছিল দুজনের মাঝে। সে ভেতরে ভেতরে জ্বলে উঠে বলল, আমি কোনো বেকুব পুরুষ হই শাশুড়ি আম্মা? সাফওয়ান হল ভণ্ড, ওর সাথে আমার তুলনা দিলেন? ছি ছি শাশুড়ি আম্মা, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। হঠাৎ করেই আমাদের মাঝখানে উদয় হয়েছিল, ব্যাস কাটা উঠিয়ে জঙ্গলেই ফেলেছি। ওর স্থান সেখানেই। আপনার মেয়েকে কালকে যাতা কথা শুনিয়েছে। ওই ছেলে একটা প্রতারক, একবার হাতের নাগালে পাই ছিঁড়ে ফেলব। কথা বলে একটু নিঃশ্বাস ফেলে প্রমুখ লাজুক গলায় আবারও বলল, আমি আপনার একটি মাত্র মেয়ের জামাই। নাম আমার ইশতিরাজ চৌধুরী প্রমুখ। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ? তুমি প্রমুখ হলে সাফওয়ান? সে কোথায়? আর সিরাতকে কি বলেছে কাল? ছেলেটা অনেক ভালো, সিরাত আমাকে বলেছিল। তোমার কথা তো কোনোদিন বলেইনি। সাফওয়ানের কথা জেদ করে বলেছে আম্মা। তখন আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল, তাই রাগের বশে সাফওয়ানের সাথে ঘুরঘুর করেছে আপনার মেয়ে। কালকে ব্যাটাকে এমন শিক্ষা দিয়েছি, আর জীবনেও সামনে আসবে না। সিরাত লজ্জায় আমার কথা বলতে পারছে না আপনাকে, তাই আমাকেই আসতে হলো। তাইমা খানম বুঝল সব, মনে মনে একটু হলেও বিশ্বাস করল। মলিন হাসল সে। প্রমুখ তারা চিহ্নরা চোখে তাকিয়ে লক্ষ্য করল সেই হাসি। অমনি বলল, ও শাশুড়ি আম্মা, মেয়ের জামাইয়ের পা ব্যথা হলে আপনার শান্তি লাগবে? আর কত ঘণ্টা বাইরে দাঁড় করিয়ে রাখবেন? উদ্ধৃতি চিহ্ন। কথা শেষেই বেশ অবাক হওয়ার ভান করে বলল, আচ্ছা, আপনি কি আমায় পরীক্ষা করছেন? দেখুন, সিরাতকে ভালোবাসি বলেই আমার কাছে নিয়ে যেতে এসেছি। এবার আমার বউ আমাকে দিয়ে দিন। এমন ছেলে সারা বাংলাদেশেও পাবেন না। আমি তো চিন্তা করেই পাচ্ছি না সিরাতের কপাল কি সুইট। কথা বলে কবির আর জুলেখার দিকে তাকিয়ে বলল, কিরে, কপাল সুইট না? এতক্ষণ এরা দুইজন দর্শক হয়ে কথা শুনছিল তাদের। প্রমুখের কথায় হুঁশ ফিরতেই অবর্ত মাথা ঝাঁকায় দুইজন। তাইমা খানম হাসল, মিষ্টি হেসে তাদের ভেতরে আসতে বলল। সোফায় বসতে দেয় তিনজনকে। কবিরকে ইশারায় কাজীকে ডেকে আনতে বলে প্রমুখ। তাইমা খানম লেবুর শরবত করে প্রমুখের হাতে দিতেই সে বলল, সিরাতকে দেখছি না। কোথায় সে? উদ্ধৃতি চিহ্ন। তাইমা খানম তপ্তশ্বাস ফেলে নরম গলায় বলল, সিরাত গোসলে গেল মাত্র। মেয়েটা কাল থেকে খাওয়া দাওয়া করেনি। উদ্ধৃতি চিহ্ন। এটুকু বলেই থামল। দীর্ঘশ্বাস ফেলে মনের মধ্যে উকিঝুঁকি মাতারা চিহ্নরা কথাটি বলেই ফেলল, তোমরা আসলেই বিয়ে করেছ? সিরাত আমাকে একবারও বলল না। আমি কি রেগে যেতাম? বরং খুশি হয়ে মেনে নিতাম। তোমার মতো লক্ষ্মী ছেলেকে না চায় মেয়ের জামাই হোক? তবে বাবা, যা হওয়ার হয়েই গেছে। আমার সিরাতকে সুখে রেখো। এ পৃথিবীতে আমি অভাগী কদিনই বা বাঁচব। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের মনে দয়া হল। মেয়ের প্রতি মায়ের কত ভালোবাসা, কি নরম গলা। সে নিজেকে স্বাভাবিক রেখে বলল, বিয়ে হয়নি শাশুড়িমা, এখন হবে। আপনার আপত্তি থাকলেও হবে। সিরাত কেঁদে বন্যা বানালেও এই বিয়ে আজ এবং ২০ মিনিটের ভেতরেই হবে শাশুড়ি আম্মা। উদ্ধৃতি চিহ্ন। কবির চলে এসেছে কাজীকে নিয়ে। তাইমা খানম তার কথার মানে অর্ধেক বুঝল, আর অর্ধেক মাথায় ঢুকল না। তবে নিশ্চিত হল, বিয়ে হয়নি। মনে শান্তি লাগল তার।
কবির প্রমুখের কাছে আসতেই তার কানে কানে বলল, সব ব্যবস্থা করা আছে, রাজি হলে ভালো, না হলে আরও ভালো, মিশন 2 কাজে লাগাতে হবে কবির। উদ্ধৃতি চিহ্ন। কবির মাথা ঝাঁকিয়ে বসল পাশেই। সিরাতের গোসল শেষ হতে দেরি হওয়ায় অধৈর্য প্রমুখ দাঁত কটমট করে বলল, গোসলে যাওয়ার সময় পেলি না? অসহ্য মেয়ে মানুষ, বের হ একবার, সব সুখ মিটিয়ে দেব। প্রায় অনেকক্ষণ যাবৎ শাওয়ার নিল সিরাত। কাল সন্ধ্যা থেকে একটানা কাদার ফলে চোখ মুখ ফুলে গেছে। আজ ঘুম ভেঙেছে একটু আগেই। সারা রাত গুমরে মতারা চিহ্ন রেছে অপমানে, কষ্টে। তার পরিস্থিতি কেউ বুঝতেই চাইল না। অনেকবার ভেবেছিল এ জীবন রাখবে না, কিন্তু ওইয়ে তার মা তাইমার কথা ভেবেই পিছিয়ে গেছে সব সময়ে। গোসল সেরে বের হল সে। বারান্দায় কাপড় মেলে আসতেই কানে বাজল কয়েকটি মানুষের কথা। তাদের বাসায় এত মানুষকে। কপাল কুঁচকে মাথায় ঘোমটা টেনে এগিয়ে যায় ড্রয়িং রুমে। হঠাৎ সামনে চোখ যেতেই থমকে যায় সে। পায়ের তলা শিরশির করে উঠে। সে কাকে দেখছে এখানে? প্রমুখ চৌধুরী তার বাসায় কি করে? চোখ মুখে খেলা করল এক আকাশ বিস্ময়। তার মা কি সুন্দর, হেসে কথা বলছে। প্রমুখের গায়ে শেরওয়ানি কেন? এই বেশে এখানে কি করছে? মনে তার হাজারো প্রশ্ন। কালকের সব কথা মনে পড়তেই বুকটা মুচড় দিয়ে ওঠে। মাথা ঘুরে যেতেই দুর্বল হাতে দরজা শক্ত করে ধরে নিজেকে সামলায়। প্রমুখ বাসা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝেই চোখ আটকে যায় সদ্য গোসল করে আসা মেয়ের দিকে। চোখ মুখ ফুলার ফলে তার আবেদনময়ী লাগছে। ঠোঁট কাঁপছে তিরতির করে। চোখের ঘন পল্লব বারবার ঝাপটাচ্ছে সিরাত। ফুলা ফুলা গাল দুটি টেনে দেওয়ার উদ্ভব ইচ্ছে মনে জাগল। প্রমুখ কাঁপলে ভাঁজ ফেলে সিরাতের দিকে আঙুল তাক করে। এরপর জুলেখাকে বলল, ওইয়ে তোর ভাবি, লাগে যে শাড়ি গহনা আর মেকআপ সব আছে। 10 মিনিটে সাজিয়ে আমার সামনে নিয়ে আয়। কাজী অপেক্ষা করছে। আমার আর তরস হইছে না জুলেখা। উদ্ধৃতি চিহ্ন। জুলেখা সিরাতকে মন ভরে দেখে। কি সুন্দর তার ভাবি। ভাইজানের পছন্দ আছে বলতে হয়। সে লাগেজ নিয়ে সিরাতের সামনে দাঁড়ায়। হাত বাড়িয়ে সিরাতের থুতনি ধরতেই চিৎকার করে উঠে সে। মা, কি বলছে এরা? ও মা, তুমি জানো এই ছেলেকে? বাসায় আসলো কিভাবে? তাইমা খানম ভুরু কুচকে জবাব দেয়, তোরা নাকি একজন আরেকজনকে ভালোবাসিস। আমাকে বলতে লজ্জা পাস বলেই তো এখন বিয়ে করে নিয়ে যেতে আসলো তোকে। ছেলেটা ভারী মিষ্টি। আমাকে বলিসনি কেন? আমি জানলে কি বাধা দিতাম। এবার যা, রেডি হয়ে আয়। উদ্ধৃতি চিহ্ন। জুলেখা বাহু ধরে সিরাতের। মায়ের কথা কানে যেতেই সে চিৎকার করে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। দৌড়ে মায়ের কাছে এসে কান্নামিশ্রিত গলায় বলল, এসব মিথ্যা মা। এই তারা চিহ্ন মোট ছেলেকে আমি ভালোবাসি না। সব বানো তারা চিহ্ন 8 গল্প। উদ্ধৃতি চিহ্ন। তাইমা খানম কিছু বলার আগেই প্রমুখ বলল, এসব ন্যাকামি বন্ধ করো সিরাত। আমার তারা আছে, একটু পর সন্ধ্যা হয়ে আসবে। শাড়ি পরে আসো, নয়তো এক কাপড়েই বিয়ে হবে। না, তোর মতো তারা চিহ্ন এন্ডা ছেলেকে বিয়ে করব না। উফফো, সিরাত, ঝামেলা করো না, চুপচাপ যাও। তাইমা খানম মেয়ের মাথায় হাত ধরে বলল, কি বলিস? সত্যি তোদের মাঝে কিছু নেই? এ আমি কি করলাম? উদ্ধৃতি চিহ্ন। সে প্রমুখের সামনে এসে তার হাত ধরল। অস্ফুট স্বরে বলল, বাবা, এভাবে আমার মেয়ের সর্বনাশ করো না। চলে যাও, আরও মেয়ে আছে, সেখান থেকে একটা বিয়ে করে নাও। প্রমুখ বুঝল সহজে কাজ হবে না। মা মেয়েকে পটানো গেল না, উল্টো হলো সব। থাক, বউ সাজে পড়ে দেখলেও হবে। যত দ্রুত সম্ভব বিয়ে পড়াতে হবে। সে চট করে গিয়ে সিরাতের হাত ধরল। বলল, চলো কবুল বলবে। উদ্ধৃতি চিহ্ন। একটু থেমে হুঙ্কার ছেড়ে বলল, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। অনেক তিরিং বিরিং করেছ আর নয়। উদ্ধৃতি চিহ্ন। কাজী সাহেব ভয়ে ভয়ে কাগজে লেখা সব বাক্য পড়তে লাগল। সিরাত কেঁদে যাচ্ছে, হাত ছাড়ার জন্য তাপড়াচ্ছে সে। তাইমা মেয়েকে ধরে কাঁদল। এ কি করল সে? কেন বাসায় ঢুকতে দিল? মনে মনে অনুশোচনায় ভোগছে সে। কাজীর সব কিছু বলা শেষে সিরাতের উদ্দেশ্যে বলল, রাজি থাকলে বলো মা কবুল। সিরাত না না করে লাফাচ্ছে অবর্ত। কিন্তু এই শক্ত হাতের বাঁধন থেকে রক্ষা পাওয়া কি এতই সহজ? প্রমুখ ঠোঁট কামড়ে এগিয়ে যায় সিরাতের কানের কাছে। ফিসফিসিয়ে বলল, বলো মেয়ে কবুল। আমাকেও তো বলতে হবে। সিরাত ইচ্ছে মতো ছুটার আশায় নখ ঢাবিয়ে দিচ্ছে প্রমুখের হাতে। প্রমুখ দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। জীবনে তার কাছে শত শত মেয়ে সেধে এসেছে,
আজ নিজে আসলো হালাল কাজে, তবুও এই মেয়ে তোত্তারামি করছে। অন্য কেউ হলে এতক্ষণে তারা চিহ্ন পরিয়ে গাল লাল করে দিত। অনেকক্ষণ ছুটাছুটি করে এক পর্যায়ে সিরাত করে বসল অস্বাভাবিক কাজ। নিজের সব দাঁত দিয়ে কামড়ে ধরল প্রমুখের হাত। এবার ব্যথায় ঝাটকা মেয়ে তারা চিহ্ন রে হাত ছেড়ে দেয় প্রমুখ। রাগে সেই হাতে চোখ রেখে হিসহিসিয়ে বলল, আছাড় মা তারা চিহ্ন রব মেয়ে। ভয় লাগে না আমাকে কামড় মা তারা চিহ্ন রিস? এতই যখন কামড় মা তারা চিহ্ন রার শখ, তবে আয়, আমিও বসিয়ে দেই কয়েকটা। চুপচাপ কবুল বলবি নাকি অন্য ব্যবস্থা করব? উদ্ধৃতি চিহ্ন। সিরাত মাথা দুপাশে অবর্ত ঝাঁকানো মাঝেই প্রমুখ আবারও এগিয়ে আসে তার দিকে। কামড় দেওয়া হাত ছেড়ে সিরাতের বাহু ধরতেই সে রান্নাঘর থেকে দৌড়ে তারা চিহ্নই নিয়ে আসল। প্রমুখের সামনে দাঁড়িয়ে নিজের গলায় ধরে বলল, দূরে যান, আমার কাছে আসার চেষ্টাও করবেন না। তারা চিহ্ন রে যাব, তবুও আপনাকে বিয়ে করব না। প্রমুখ হতবাক হয়ে যায় এমন কণ্ডে। দেখছি তার থেকেও এক কাঠি উপরে। তারা চিহ্ন রে যাওয়ার হুমকি দেয় তাকে। সে বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল। সামনে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, গলায় লেগে যাবে মেয়ে, হাত থেকে তারা চিহ্ন রি সরাও। না, আমার কাছে আসার চেষ্টা করলেই তারা চিহ্ন রি চালিয়ে দিব। সিরাত, বেশি কথা বললে কান গরম করে দিব। চুপচাপ তারা চিহ্ন রি রেখে আমার কাছে আসো। ভালো মেয়ের মতো কবুল বলো। না, আমি এখান থেকে এক পাও নড়ব না। বাসা থেকে চলে যান বলছি, নয়তো। কথা শেষ করেই হাতের তারা চিহ্ন রি শক্ত করে ধরল। আর একটু ঢাবিয়ে দিলেই গলাকে তারা চিহ্নটে যাবে। প্রমুখ রাগে ফুঁসে উঠল। এ মেয়ে এত শেয়ানা, এত সহজে ছাড়বে না সে। আজকের একটা কথার জবাব ঠিকঠাক দিবে। শুধু বিয়েটা হয়ে যাক, তারপর দেখাবে কত ধানে কত চাল। মেয়ের পা তারা চিহ্ন গলামিতে তাইমা খানম ওড়নার আঁচল মুখে চেপে ধরে চিৎকার করল, সিরাত, এমন করিস না মা। উদ্ধৃতি চিহ্ন। এরপর প্রমুখের পায়ের কাছে গিয়ে বলল, বাবা আমার মেয়ের জীবন ভিক্ষা দাও, চলে যাও বাসা থেকে। উদ্ধৃতি চিহ্ন। মেয়ের হবু জামাইকে তাড়িয়ে দিচ্ছেন? এমন ছেলে পাবেন কোথায়? দোহাই লাগে। সিরাত রাগের বশে তারা চিহ্নই চালাবে। তুমি আমার কথা রাখো। সিরাত চিৎকার করে বলল, দূরে যাও মা, ওই লোকের কথা শুনবে না। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ হতাশ হল। কবিরের দিক তাকিয়ে নিরীহ মুখ করে বলল, এসব নাটক আর ভালো লাগছে না কবির। শুরু কর, ভালো কথার দাম নেই। কবির মাথা ঝাঁকিয়ে চট করে তাইমার সামনে গেল। পকেট থেকে তারা চিহ্ন বের করে তাইমার মাথা বরাবর তাক করে। সিরাতের দিকে চেয়ে বলল, এখনও সময় আছে ম্যাম, হয় আপনি তারা চিহ্ন রবেন, নয়তো আপনার মা। বিয়ে করলেই ছেড়ে দিব আন্টিকে। দুইজন বেঁচে গেলেন, এটাই কি ভালো হলো না? সিরাত আতকে উঠে। ভয়ে গলা থেকে তারা চিহ্নই সরে যায় অটোমেটিক। কাপা হাত থেকে ঝনঝন করে পড়ল মেঝেতে। চোখ বড় বড় করে বিস্ফোরণ দৃষ্টিতে হাত নাড়িয়ে বলল, না, না, আমার মাকে তারা চিহ্ন রবেন না। এমন করছেন কেন? একটু শান্তিতে বাঁচতে দিবেন না? প্রমুখ বাঁকা হাসল। তার মানে কাজ হয়েছে। সে কয়েক পা হেঁটে খপ করে শক্ত হাতে সিরাতের বাহু ধরে। চোখ গরম করে বলল, বিয়ে করবে নাকি করবে না? সিরাত ডুকরে কেঁদে উঠে প্রমুখের পিঠে অবর্তকি তারা চিহ্ন দিতে ব্যস্ত। প্রমুখ চোখ বন্ধ করে শক্ত গলায় বলল, কবির তারা চিহ্ন ইন্দুক চালিয়ে আমার না হওয়া শাশুড়ি মায়ের মাথার খুলি উড়িয়ে দে। জি স্যার। কবিরের স্বাভাবিকভাবে সম্মতি শুনে সিরাত চিল্লিয়ে চট করে বলল, না, না, কিছু করবেন না প্লিজ। আমার মাকে ছেড়ে দিন, সে ছাড়া আর কেউ নেই আমার। হাত থেকে তারা চিহ্ন নিচে নামান। আমি কবুল বলছি, বলছি কবুল। প্রমুখ হাত ছেড়ে দেয় অধর বাকিয়ে। আরামে গাইলিয়ে দিল সোফায়। মাত্র আধা ঘন্টা এই মেয়েকে সামলাতে গিয়ে অবস্থা বেঘাতিক। মেয়েরা এত নাটকবাজ হয় কেন? জীবনটা দফারফা করে ফেলেছে। তাদের সোজা কথা কানে যায় না। বর্ষর দম নিয়ে বলল, জলদি বলো, সময় দিলাম 3 সেকেন্ড। উদ্ধৃতি চিহ্ন। সিরাত অশ্রুসিক্ত চোখে মায়ের মুখের দিকে তাকায়। তাইমা খানম অঝরে কেঁদে যাচ্ছে। মেয়ের কি সর্বনাশ হল? সিরাত চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক রেখে কাঠোকাঠ গলায় বলল, কবুল করলাম আপনার প্রতারণা, কবুল, আপনার জেদ। নিজ ইচ্ছায় আমি তারা চিহ্ন জীবন সঁপে নিলাম। সুখের জীবনের সমাপ্তি টেনে দুঃখের জীবন কবুল করলাম। আপনার জেদের কাছে হার মানলেও এই বিয়ে মন থেকে মেনে কোনোদিন নিব না, কোনোদিনও না।
ঠকিয়ে বিয়ে করলেন আপনি, এই মনে কোনোদিন আপনার প্রতি মায়া কাজ করবে না, শুধুই ঘৃণা করি আপনায়। প্রমুখ হতবুদ্ধি হয়ে গেল তার কথায়। এ কেমন কবুল বলল সে? না, এটা মানা যায় না। সুন্দরভাবে 3বার কবুল বললেই তো হতো। সে উঠে সিরাতের হাত আবারও শক্ত করে ধরল। সোফায় বসে নিজের পাশে সিরাতকে বসায়। এরপর কবিরকে বলল, কবির, বন্ধু তারা চিহ্ন ক নামাবি না। আবার কবুল পড়বে এই মেয়ে। আগের কবুল আমি মানি না। উদ্ধৃতি চিহ্ন। সিরাত ডুকরে কেঁদে রতারা চিহ্ন তোচক্ষু হয়ে তাকায় প্রমুখের দিকে। প্রমুখের বাঁধন থেকে হাত মুছিয়ে বলল, আর বলবো না। একটু আগে বলেছি শুনেননি? মাকে ছেড়ে দিন। ছাড়ব না। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের কাঠোকাঠ উত্তরে সিরাত ফুপিয়ে কাঁদল। এই ছেলের হাত থেকে কিভাবে রক্ষা পাবে সে? কাজী আবারও কবুল বলল সিরাতকে। সিরাত মায়ের দিকে তাকায়। তাইমা খানম মেঝেতে বসে অঝরে অশ্রু ফেলছে। মাত্র কয়েক মিনিটে এসব কি হয়ে গেল? সিরাত প্রমুখের দিকে কঠিন চোখে নজর দিয়ে বলল, কবুল, কবুল, কবুল। প্রমুখ ভ্রু নাচিয়ে ঠোঁট কামড়ে হাসে। কাজী এবার প্রমুখের উদ্দেশ্যে কবুল বলতে বলল। সিরাতের দিকে ঝুঁকে প্রমুখ হঠাৎই তার ভেজা শ্যাম্পু চুলে মুখ ডুবায়। সে এই প্রথম অনুভব করল, স্মেলটায় তার তারা চিহ্ন ধরে যাচ্ছে। মেয়েদের চুলে এত সুন্দর গন্ধও থাকে? মনের কোণে খেলা করল ভালো লাগা। ইচ্ছে করছে এভাবেই সিরাতের গা ঘেঁষে সারাক্ষণ বসে থাকতে। সে বাম হাতে সিরাতের 2 হাত নিজের মুঠোয় নেয়। ডান হাত সিরাতের ঘাড়ের পিঠে গলিয়ে শক্ত করে চুল টেনে ধরল, আরও গভীরভাবে চুলে শ্বাস টেনে ঘোর লাগা গলায় বলল, আলহামদুলিল্লাহ, কবুল, কবুল, কবুল। প্রমুখের হাতের স্পর্শে মৃদু কেঁপে ওঠে সিরাত। চুল টান পোড়ায়, হালকা ব্যথাও অনুভব করছে সে। কান্না থেমে গেল প্রমুখের নরম, ঘোর লাগা কণ্ঠ শুনে। সারা দেহ ঝংকার তুল্য নিমেষে। তার কবুল বলায় কি ছিল এটা? এমন লাগছে কেন? আজ এই মুহূর্ত থেকে তারা পবিত্র বন্ধনে স্বামী স্ত্রী। এ কথা না মানলেও সত্যি। সিরাতের ঘাড়ে তার হাতের স্পর্শ গাঢ় হতেই বুক ধক করে উঠল তার। গলা শুকিয়ে তৃষ্ণা পেল ভীষণ। তবুও এত জঘন্যভাবে বিয়ে করাই সে মনে মনে জেদ করল। এই প্রমুখের জীবন তছনছ করে ছাড়বে। বিয়ে করার শখ ঘুচিয়ে দেবে আজীবনের জন্য। শেষে তিক্ততা সহ্য করতে না পেরে প্রমুখ নিজেই ছেড়ে দিবে তাকে। সারাক্ষণ অনুশোচনায় ভুগবে। ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করল সিরাত। তার ভাবনার মাঝেই অনুভব করে একটি শক্তপোক্ত হাত শিরশির করে তার সারা পিঠে বিচরণ করছে। সিরাত ভয়ে ঢোক গিলে হাঁসফাঁস করে উঠল। সাফওয়ান রেডি হয়ে 91 নম্বর কল করল সিরাতের ফোনে। কাল সারা রাত একটানা কল করে গেছে। প্রতিবারই একটি মেয়ে কণ্ঠ সুন্দর করে জানিয়েছে, নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ব্যথিত হৃদয়ে ছটফট করেছে সিরাতকে বুঝানোর জন্য। প্রমুখকে এমনিতেই সে সহ্য করতে পারে না। তারপর অনাকাঙ্ক্ষিতভাবে নিজের ভালোবাসার মানুষটির সম্পর্কে এসব শুনবে কখনোই কল্পনাও করেনি। বাসায় আসার পর অনেকক্ষণ ভেবে দেখেছে সাফওয়ান। শেষে যখনই মনে পড়ল সিরাতকে এভাবে কিছু না বলে আসা ঠিক হয়নি, তখনই থেকেই ফোন করে যাচ্ছে। তবে কি সিরাত ভেবে নিল 4-5টা ছেলের মতোই সাফওয়ানও তার অতীত খারাপ জেনে ছেড়ে চলে গেছে? কিন্তু বুঝানোর উপায় সিরাত রাখেনি, ফোন অফ করে বসে আছে। সেই থেকেই সাফওয়ান চেষ্টা করে যাচ্ছে যোগাযোগ করার জন্য। আসলেই তো, বাবা না থাকলে আর টাকা না থাকলে এছাড়া উপায় ছিল না। তাই বলে খারাপ সময়ে সেও পাশে থাকবে না? মনে মনে তার কষ্টে হাহাকার বয়ে যায়। সারাদিন শুয়ে বসে কাটিয়ে এবার সে বাইরে যাওয়ার জন্য রেডি হয়। অন্য উপায়ে যোগাযোগ করে সব বুঝাতে হবে। সে এবারও ফোন অফ পেয়ে রাগে বিছানায় ছুঁড়ে মাতারা চিহ্ন রল। মাথা চেপে ঘন ঘন শ্বাস ফেলে জ্বলে উঠে। ওই প্রমুখের ব্যবস্থা করবে এখন। মাঝখানে আসার স্বাদ মিটিয়ে দিবে। সে ফোন হাতে নিয়ে ড্রয়িং এসে রাহেলার উদ্দেশ্যে বলল, আজ বাসায় নাও আসতে পারি। সিরাতকে খুঁজতে যাচ্ছি মা। অযথা কল করে বিরক্ত করবে না। রাহেলার চোখে জল। আদরের ছেলেটা বাপের মতো হচ্ছে দিন দিন। কত আশা ছিল চাকরি করবে, কিন্তু ওই বাপ তার ছেলেকে ব্যবসায় বসিয়ে দিল। রাহেলা এক গ্লাস গরম তারা চিহ্ন হাতে এনে বলল, না খেয়ে যাস না বাবা, সারাদিন কিচ্ছু খাসনি। উদ্ধৃতি চিহ্ন। কিভাবে খাবো? আমার হৃদয় কি চলছে কখনো অনুভব করেছ? বলেছিস কখনো? সারাক্ষণ বাবা বাবা করে মাথা খাস। সাফওয়ান ফুঁসে ওঠে, চোখ গরম করে বলল, বাবা আমায় বেশি ভালোবাসে। এটা দেখে তোমার জলে মা। দূরে যাও, আমার অনেক কাজ বাকি আছে।
একটার পর একটা টেনশন মাথায় ঘুরছে, শুধুমাত্র ওই ছেলেটার জন্য। কথা বলেই 1 সেকেন্ডও দেরি করল না সে, হনহন করে বেরিয়ে যায়। তার অনেক কিছু বলা বাকি আছে সিরাতকে। বিয়ে করে সংসার করবে, তাহলেই কখনোই কেউ মাঝখানে আসতে পারবে না। সে গাড়িতে উঠে ড্রাইভ করেই চলল সায়রার খুঁজে। সেই একমাত্র মেয়ে যে সিরাতের খোঁজ দিতে পারবে। তাছাড়া সিরাতের বাসা চিনলেও কোন ফ্ল্যাটে থাকে সে যাবে না। এবার মনে মনে অনুতপ্ত হল সে, কেন প্রথম দিন সিরাতের সাথে বাসায় গেল না। কত করে বলল, তবুও নাকচ করল। অন্তত বাসাটা চিনে আসা যেত, এখন কাজে লাগত তার। তাছাড়া সেদিন বাবার জরুরি কলেই অফিসে যেতে হয়েছিল তার। আন্ডারস্কোর প্রমুখ সিরাতের হাত শক্ত করে নিজের মুঠোয় নেয়, এরপর শাশুড়ির সামনে দাঁড়িয়ে সালাম করল। মিষ্টি হেসে বলল, আপনার মেয়ের জামাইকে দোয়া করুন। এই যুদ্ধের মতো জীবনের সকল যুদ্ধে যেন জয়ী হতে পারি। তাইমা খানমকে বিয়ে পড়ানোর পর কবির তাকে ধরে সোফায় বসায়। বিয়ে পড়ানো শেষ একটু আগেই, এবার বাসায় নিয়ে যাওয়ার পালা। সিরাত অনুভূতি শূন্য মুখে মূর্তির মতো দাঁড়িয়ে। তাকে বসতে বললে বসছে, দাঁড়িয়ে থাকতে বললে তাই করছে। তাইমা মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল, সারা মুখে চুমুতে ভরিয়ে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস মা, তোর জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতে পারলাম না, একটা যোগ্য ছেলের হাতে তুলে দিতে পারলাম না। কার জন্য এত কষ্ট করলাম, শেষে কিনা এক ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেল। উদ্ধৃতি চিহ্ন। তাইমা খানম জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। কাজীকে বিদায় দিয়ে কবির আসল। প্রমুখ এবার বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে বলল, বৃষ্টির আগে ঝড় আসে আপনি জানেন না শাশুড়ি আম্মা? আর যজ্ঞ মানে কি? আমার মতো লক্ষ্মী ছেলে 2টা পাবেন? দোয়া করা বাদে এখন দেখছি বদদোয়া করছেন। প্রমুখ একটু থেমেই দাঁতে দাঁত চেপে বলল, যতই বদদোয়া করেন, এই প্রমুখ ছাড়ছে না আপনার মেয়েকে। বিয়ে যখন করেছি তবে বাচ্চার বাপ হয়ে তবেই ছাড়ব। সবার সামনে ঠোটকা তারা চিহ্নটা কথায় সিরাত ভেতরে ভেতরে জ্বলে উঠে। হাত ঝটকা মেয়ে তারা চিহ্নরে ছাড়িয়ে রেগে তাকিয়ে বলল, অসভ্য, চরিত্রহীন, একদম আমাকে স্পর্শ করবেন না। প্রমুখ চোখ ছোট ছোট করে তাকায়। সিরাত এখন তার বউ, সে বিয়ের আগে যা খুশি তাই করেছে। এখন কি মেয়ে নিয়ে শুয়ে আছে? তবে অপবাদ দিবে কেন? চরিত্র তারা চিহ্নহীন শব্দটা শুনে তার গা জ্বলে যায়। সিরাতের বাঁকা কোমর বাম হাতে শক্ত করে খামচে ধরে বলল, এই যে স্পর্শ করলাম, শুধু স্পর্শ কেন, আরও অনেক কিছু করব বউ। সিরাত ফুপিয়ে উঠে, এখন থেকে প্রতিনিয়ত এসব সহ্য করতে হবে। প্রমুখ তারা দিল জুলেখা আর কবিরকে। এই বাসায় আর এক মুহূর্তও থাকতে নারাজ সে। তাইমা খানমের হাত সিরাতের গা থেকে সরিয়ে বলল, ন্যাকা কান্না বন্ধ করুন শাশুড়ি আম্মা, মনে হচ্ছে আপনার ঘরে তারা চিহ্নই করতে এসেছি। কথা শেষেই কপাল কুঁচকে ভাবুক হয়ে বলল। সিরাতকে ধরে আবারও বলল প্রমুখ, আপনার মেয়েকে শুধু বুঝিয়ে দিন জামাইয়ের সেবা কিভাবে করতে হয়, ব্যাস, তাকে রানীর মতো রাখার সব ব্যবস্থা আমি করব। তাইমা সিরাতকক এবার গালে আদর করল, মাথায় হাত বুলিয়ে বলল, আমার মেয়েকে যে তারা চিহ্ন লখানায় পাঠাচ্ছি, পারলে এই অভাগী মাকে ক্ষমা করে দিস। সিরাত মলিন হাসল, প্রমুখের টেনে হিচড়ে নেওয়া হাতের দিকে তাকিয়ে এগিয়ে যায় গেইটের কাছে। সিরাত পেছনে ঘুরে মায়ের দিকে তাকিয়ে ফুপিয়ে উঠে, ক্ষণে ক্ষণে কেঁদে দুহাতে মুখ মুছল। গাড়িতে বসল 4 জন। সেকেন্ডের মাঝেই তাইমার চোখের পলকে অদৃশ্য হল ফুলে ফুলে সাজানো গাড়িটি। আন্ডারস্কোর গাড়ি থেকে প্রমুখ বড় বড় পায়ে বাসার ভেতর চলে যায়। সিরাত চুপ করে সিটে ঘুমিয়ে আছে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। জুলেখা কয়েকবার ডাকল তাকে, এবার বাহু ঝাঁকিয়ে বলল, ভাবি, উঠে বাসায় চলুন। আকস্মিক জোরে ধাক্কা দেওয়ায় নড়েছে উঠল সিরাত। চোখ পিট পিট করে আশেপাশে নজর বুলায়। এই সেই বাসা যেখানে মাসখানিক আগে এসেছিল সে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজল, তখনই কয়েক ফোঁটা নোনাজল বেয়ে পড়ল চোখ থেকে। জুলেখা নেমে আবারও তাড়া দিতেই সেও নামে। জুলেখাকে অনুসরণ করে বাসায় ঢুকে। এই বিলাসবহুল অট্টালিকায় এসেও মায়ের কথা মনে পড়ছে ভীষণ। কি করছে একা তার মা? সারাদিন না খাওয়ার ফলে ফুটবল শরীর খুব কষ্টে টেনেটুনে আনল ড্রয়িং রুমে। দামি আসবাবপত্রের ছড়াছড়ি। সে সামনের একটা সোফা পেতেই সেখানেই চোখ বন্ধ করে শুয়ে পড়ল। বহু কষ্টেও জোর করেও খুলে রাখা যাচ্ছে না চোখ। ক্লান্ত দেহ নিয়ে সেখানেই আটসাট হয়ে পড়ে রইল। প্রমুখ গায়ের সব কাপড় খুলে সেও বিছানায় ধপ করে গা এলিয়ে দেয়।
আজ সারাদিন যা ধকল গেল এই ছোট্ট দেহের সাথে। উফ, খিদে লাগায় সে মনে মনে তাইমাকে গালি দেয়। কিপ্টে শাশুড়ি, এক গ্লাস লেবুর শরবত দিয়েই মেয়ের বিয়ে সেরে ফেলল। অথচ অন্য কেউ বিয়ে করলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হতো। সে তপ্তশ্বাস ফেলে হাত ছাড়ল জুলেখাকে। জুলেখা, বাসায় কিছু রান্না করা আছে? নিয়ে আয়, খিদে পেয়েছে। জুলেখাও সেদিকে শাড়ি চেঞ্জ করেই শুয়ে আছে। রাত বেশি হয়নি, 8টা বাজবে। কয়েকবার ডেকেও সাড়া না পেয়ে সে উদাম গায়ে বের হল রুম থেকে। গায়ে তার শুধু ট্রাউজার, চুলগুলো পেছনে এলিয়ে রান্নাঘরে গেল। ফ্রিজ, ডাইনিং টেবিলে এদিক ওদিক খুঁজেও কিছু পেল না। শেষে নিজেই রান্না করতে যায়, ভাত বসিয়ে সবজি কাটার চিহ্নটা শুরু করল। মাছে মশলা মাখিয়ে চুলায় দিতেই মনে পড়ল একটু আগে বিয়ে করা বউয়ের কথা। মুহূর্তেই হাত থমকে যায়। চুলার আঁচও কমিয়ে গটগট পায়ে এদিক ওদিক খুঁজল সিরাতকে। কোথাও নেই সে। জুলেখাকে এবার রুক্ষ মেজাজে বলল, জুলেখা, রুমে কি মতারা চিহ্নর আর ঘুম ঘুমাস? ভাবি কোথায় তোর? ও যদি পালিয়ে যায়, আজ তোকে তারা চিহ্নরেই ফেলব। সিরাতের গভীর ঘুম প্রমুখের চিৎকারে ভেঙে যায়। সে কপাল কুঁচকে শুয়ে রইল। জুলেখা রুম থেকে দৌড়ে এসে বলল, ভাবি পালায় গেছে? কি কন ভাইজান, আমার সাথেই বাসায় ঢুকছে। তাছাড়া বাইরে 4টা গার্ড রাখা, তাদের চোখ ফাঁকি দিয়া পালাবো? প্রমুখ হাত ধুয়ে ফুঁসে ওঠে বলল, কোথায় তাহলে? ডাক সিরাতকে, সামনে পেলে 32টা দাঁত ভেঙে দেব। অসভ্য মেয়ে। জুলেখা ভয়ে গুটিয়ে গেল। প্রমুখের চিৎকারে শুয়ে থাকতে পারল না সিরাত। এলোথালো পায়ে উঠে প্রমুখের সামনে দাঁড়িয়ে বলল, ষাঁড়ের মতো না চেঁচিয়ে একটু ঘুমাতে দিন। সিরাতের বিষণ্ণ মুখের দিকে তাকায়। আপাদমস্তক দেখে কপাল কুঁচকে তেতে উঠে বলল, আমি ষাঁড়? আমাকে ষাঁড় মনে হয়? তবে তুই গাভী। উদ্ধৃতি চিহ্ন। জুলেখা তার বোকা কথায় ফিক করে হেসে ওঠে। প্রমুখ চোখ রাঙায়, দমে যায় সে। সিরাত জবাব দিল না। দাঁড়িয়ে থাকাও তার কাছে কষ্টকর। কখন ঠাস করে পড়ে যাবে বলা যায় না। প্রমুখ কয়েক মিনিট পর কিচেনে যায়। জুলেখার উদ্দেশ্যে বলল, ভাত, মাছ ভাজি হয়েছে। খিদে লাগলে খেয়ে যা, নয়তো ঘুমা। অসহ্য। উদ্ধৃতি চিহ্ন। জুলেখা সিরাতকে ধরতেই সিরাত হাত ঝাটকা তারা চিহ্ন তেজ দেখিয়ে বলল, আমি তারা চিহ্ন অঙ্গ নই। একা চলতে পারি, ভুলেও টাচ করতে আসবে না। জুলেখা হালকা ঢোক গিলে চেয়ারে বসল। সিরাত ঠাই দাঁড়িয়ে থাকার মাঝেই প্রমুখ ভাত, মাছ ভাজি করে আনল। নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে ভাত বেড়েই একা একা খাওয়া শুরু করে। জুলেখা তাকালো সিরাতের দিকে, সে ঘুমে ঢুলু হয়ে দাঁড়িয়ে আছে। জুলেখা ভেবেছিল প্রমুখ বসিয়ে জোর করে খাওয়াবে, কিন্তু একা একাই খেয়ে নিচ্ছে। সদ্য বিয়ে করা বউকে রেখেই খাচ্ছে। অথচ বিয়ে করার ভীষণ তাড়া ছিল তার। সে হঠাৎ চমকে গেলেও ঘাটল না। কয়েক বছরে বাসায় থেকেও প্রমুখের সাথে তর্ক করার সাহস হয়নি। তবুও আজ নরম স্বরে বলল, ভাবি খেয়ে নাও। উদ্ধৃতি চিহ্ন। সিরাত বিরক্ত হয়ে চোখ মুখ কুচকায়। সে খাবে না, দরকার হলে না খেয়ে মতারা চিহ্ন রে যাবে। প্রমুখ খাওয়ার মাঝে একবার তাকাল। কি মনে হতেই উঠে সিরাতের বাহু ধরে এক ঝটকায় তার পাশের চেয়ারে বসায়। সামনে প্লেট বাড়িয়ে বলল, মাকে ভালোবাসো? তাহলে চুপচাপ খাও, নয়তো মায়ের কথা চিরদিনের জন্য ভুলে যাও। আমার লোক সেই বাসার নিচেই আছে। কথা না শুনলে 1 সেকেন্ডও লাগবে না মেরে ফেলতে। সিরাত চমকে তাকায়, ফ্যালফ্যালে দৃষ্টিতে প্রমুখের মুখ দেখে। হৃদয়ের চাপা কান্না গলায় এসে আটকায় সিরাতের। নাক টেনে ডুকরে কেঁদে উঠে। প্রমুখ ফের দিল ধমক, জাস্ট 5 মিনিট টাইম দিলাম। খাওয়া শেষ করে রুমে চলো, না হলে শাশুড়ি আম্মার জানা তারা চিহ্ন যা পড়বকাল। সিরাত ভয়ে কেঁপে ওঠে। ফুটবল হাতে চট করে খুব কষ্টে এক লুকমা ভাত নিয়ে মুখে দিয়ে চিবায়। কান্নামিশ্রিত চোখে ফুপিয়ে উঠে। এ খাবার তার গলা দিয়ে নামছে না। তবুও বহু কষ্টে গিলল সিরাত। প্রমুখ বাঁকা হাসল, নিজের খাওয়ায় মন দেয়। সিরাত অল্প খেয়ে মুখ মুছে বসে রইল। জুলেখা তাড়াতাড়ি করে খেয়েই চলে যায় রুমে। প্রমুখ উঠে তৃপ্তির ঢেকুর তুলে বলল, আমার পেছনে পেছনে আসো। সিরাত তার পেছনে পেছনে রুমে যায়। চারপাশে দেয়ালে প্রমুখের ছবি টানানো। সেখানে কি স্নিগ্ধ হাসি, পরিপাটি বিছানা, দামি জিনিসপত্রে ভরপুর। হঠাৎ প্রমুখের হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকাতেই তৎক্ষণাৎ গায়ে কাতারা চিহ্নটা দিল সিরাতের। এই মানুষটার কত রূপ দেখবে সে? প্রমুখ ডিভানে বসে ল্যাপটপ হাতে নিয়ে বলল,
ঘুমিয়ে পড়ো, আমার ঘুমাতে দেরি হবে। এই বাসায় স্বাধীনভাবে থাকবে, কেউ তোমাকে কিছু নিয়েই জোর করবে না। তবে সিরাত, যদি পালানোর চেষ্টা করো, আমি তারা চিহ্ন রে ফেলব তোমার মাকে। সিরাত মাথা নাড়িয়ে শুয়ে পড়ল। এভাবে থ্রেট দিয়ে বলছে স্বাধীনভাবে থাকো। তার মা কি করছে এখন? মা হয়তো কাঁদছে। বিছানার এক কোনায় গুটিসুটি তারা চিহ্ন রে ঘুমায়। এই নরম তুলতুলে বালিশের থেকে তার মায়ের কোল ঢের ভালো। চোখ বুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল অনেকক্ষণ। তবুও টু শব্দ বের করল না মুখ থেকে। সে ভেবেছিল, এখানে আসার পর প্রমুখ জোরজবরদস্তি করবে, অত্যাচার করবে। সেসবের কিছু না হওয়ায় সে অবাক হল। নিশ্চুপে কেঁদে বেভরে ঘুমায়। প্রমুখ হাতের সব কাজ শেষ করতে করতে রাত 2টা বেজে যায়। সাধারণত ভুট্টোর তারা চিহ্ন ইসা তারা চিহ্ন ইট করার কারণ খুঁজছিল সে। ল্যাপটপ রেখে ঘাড়ে হাত বুলায়। সারাদিনের ক্লান্তিতে শরীর মেজো মেজো করছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসল। রুমের লাইট অফ করে এগিয়ে যায় বিছানায়। সেই কাপড়েই কাচুমাচু করে ঘুমিয়ে আছে সিরাত। প্রমুখ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল অনেকক্ষণ। চুল, কপাল, গাল তারপর ঠোঁটের দিকে তাকায়। সারা মুখ ফ্যাকাশে হয়ে আছে। প্রমুখের চোখ আটকে যায়, ওড়না ছাড়া খালি গলায়। মুহূর্তেই কপাল কুঁচকে গেল তার। কি মনে হতে, এগিয়ে গেল ড্রয়ারের কাছে। সেখান থেকে হাতাহাতি করে খুঁজে বের করে কাঙ্ক্ষিত জিনিস। তৎক্ষণাৎ অধরে হাসির দেখা মিলে। সে হাতের মুঠোয় নিয়ে সিরাতের কাছে যায়। একদম তার নিকটে ঝুঁকে গলায় পরিয়ে দিল সেই মেয়ের ছবিযুক্ত লোকেট। ঘুমের ঘোরে গলায় কারো ঠান্ডা হাতের স্পর্শে নড়েছে মুখ কালো করল। অমনেই প্রমুখ ঠোঁট কামড়ে হাসে। সিরাতের মুখের উপর পড়ে থাকা চুল কানে গুজে দিয়ে সরে আসল। তার বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে ভাবল, সারা জীবন মেয়ে নিয়ে জেগে থাকলাম এ বিছানায়। রাতভর তাদের মাঝে ডুবে দিতাম, সেখানে আজ আমাকে মেয়ের পাশে ঘুমাতে হচ্ছে। এই দিনও দেখতে হলো, এত অধপতন হলো প্রমুখ চৌধুরীর। নিত্যদিন এসময় মেয়েরা আমাকে সামলাতে হিমশিম খায়। বরং আজ একটি মেয়ে সেই বিছানাতেই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন।